Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Literary Journey with Tamanna. আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় আলোচনা নিয়ে হাজির হয়েছি। বিষয়গুলো হলো সামারি, থিম, টোন, অথর্স পজিশন। এই টপিকগুলো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের রিডিং স্কিল এবং অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস এই সাবজেক্টগুলোর জন্য এই টপিকগুলো একেবারে ম্যান্ডেটরি। তো আজকে আমি আলোচনা করব টপিকগুলো কিভাবে লিখতে হবে আর লেখার ক্ষেত্রে কি বিষয় খেয়াল রাখতে হবে। পাশাপাশি কোন প্যাটার্নে লিখলে আমরা একটা মানসম্মত অ্যান্সার করে আসতে পারবো পরীক্ষার খাতায়, সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমেই বলে রাখি, আমার আজকের ভিডিওটি একটু লেন্দি হবে, সেক্ষেত্রে কোনো কিছু স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমে আসি সামারি সম্পর্কে। সামারি কিভাবে লিখতে হয় সেটা আমরা অনেকেই জানি না, ভাবি যে টেক্সট থেকে দেখে দেখে কয়েকটা লাইন লিখে দিলাম আর এই বুঝি সামারি হয়ে গেল। আবার কেউ সামারি লেখা মোটামুটি 3-4 পেজ লিখতে হবে এরকম মনে করি। এক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে সামারি মানে কি। সামারি অর্থ হচ্ছে সারাংশ, কোনো একটি টেক্সটের মূল বিষয়বস্তু। এটি লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে অথবা কয়েকটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো চলুন দেখি সামারির ফরম্যাট সম্পর্কে। অ্যাট ফার্স্ট রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মেইন টেক্সট। অর্থাৎ প্রথমেই মূল লেখাটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। এখানে মূল বক্তব্য কি, লেখার উদ্দেশ্য কি, এগুলো বুঝে নিতে হবে। সেকেন্ডলি সিলেক্ট দ্য মেইন আইডিয়াস। মূল আইডিয়াগুলোকে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নির্বাচন করতে হবে। তবে এই ক্ষেত্রে আইডিয়াগুলোর ব্যাখ্যা বা উদাহরণগুলো কিন্তু বাদ দিতে হবে, ওগুলো এড করা যাবে না। অ্যান্ড থার্ড, ইউজ ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ তুমি টেক্সট পড়লে, লেখার উদ্দেশ্য, মূল বক্তব্য ভালোভাবে বুঝলে, এরপর তুমি তোমার নিজের ভাষায় সারাংশটা লিখবে। টেক্সটের ভাষা কপি না করে, অর্থাৎ মূল লেখকের ভাষা কপি না করে তুমি তোমার নিজের ভাষায় লিখবে। এরপর বি কনসাইজ অ্যান্ড ক্লিয়ার। আমাদেরকে সামারি সংক্ষিপ্ত এবং পরিষ্কার বাক্যে লেখার চেষ্টা করতে হবে। অ্যান্ড দেন ডোন্ট বি জাজমেন্টাল, অর্থাৎ লেখক কিংবা টেক্সটকে বিচার করতে যাবে না। যেমন আমার মতে বা এরকম হতে পারতো, এরকম হলে ভালো হতো, অর্থাৎ তোমার মতামত, অনুভূতি কিংবা ব্যাখ্যা লিখতে যাবে না, শুধুমাত্র মূল লেখকের মূল বক্তব্যটাই উপস্থাপন করবে। অ্যান্ড দেন ইউজ দ্য থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। লেখার সময় থার্ড পারসন হি, সি, দেয় ব্যবহার করবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন এভয়েড করবে। অ্যান্ড অ্যাট লাস্ট ফিনিশ ইন 4 or 5 সেন্টেন্সেস, অর্থাৎ সুন্দর সংক্ষিপ্ত 4 অথবা 5টি বাক্যের মধ্যে শেষ করতে হবে, যেগুলো গঠনমূলক, অর্থাৎ একটা টেক্সটের মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলো। এখন কথা হচ্ছে লেখাটা আমরা কিভাবে শুরু করব। হাউ আই উইল স্টার্ট টু রাইট এ সামারি। প্যাটার্ন অফ রাইটিংটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমি এভাবেই পরীক্ষার খাতায় লিখেছি, এভাবে শুরু করেছি। দ্য পোয়েম অর দ্য প্যাসেজ, সেটা হতে পারে কবিতা কিংবা একটা প্যাসেজ। দ্য পোয়েম অর দ্য প্যাসেজ ডিলস উইথ, এটা কী নিয়ে লেখা হয়েছে, কী নিয়ে ডিল করা হয়েছে, সেই মেন টপিকটা আলোচনা করবে। তারপর ডিসকাস দ্য মেইন পয়েন্টস, এরপরে কয়েকটা মেইন পয়েন্ট নির্বাচন করে সেগুলো লিখতে হবে। আর আমরা শেষটা এইভাবে করব, দেয়ারফর ইট ক্যান বি said that this passage gives us very important information about the topic. এখানে টপিকটা যেটাই হোক, ডাউরি সিস্টেম হতে পারে, ট্রি প্লান্টেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরপরে আলোচনায় আমরা যাব থিম সম্পর্কে। থিম হচ্ছে একটি টেক্সটের মূল ভাব, মানে টেক্সটটি যেটাই হোক, হতে পারে পোয়েম অথবা প্যাসেজ, তো সেটাতে আমাদেরকে মেইন মেসেজটা কি সম্পর্কে দিচ্ছে সেটাই হচ্ছে থিম। থিম হতে পারে ওয়ার সম্পর্কে, লাভ সম্পর্কে, ফ্রেন্ডশিপ, বিট্রায়াল, গড, ডেথ,
ফেইথ, যা কিছু হতে পারে। এটি আমাদেরকে ৩টা প্যারায় লিখতে হবে। ৩টা পার্টে লিখতে হবে। পার্টগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনে আমরা থিম সম্পর্কিত সংক্ষেপে একটা পরিচয় দেব। বডিতে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব থিম সম্পর্কে। কেন এই টেক্সটের মধ্যে এই থিমটি চুজ করা হলো সেটা আমরা উদাহরণ সহ বর্ণনা করব, বা এটার যদি ভালো খারাপ কোনো দিক থাকে সে সম্পর্কেও। এবার ফাইনালি যদি আমরা কনক্লুশনে আসি, এখানে লিখব আলোচনার সারাংশ এবং একটি লাস্টে আমরা একটা মোরাল মেসেজ, একটা নৈতিক বার্তা প্রদান করব। লেখার ফরম্যাটটা আমি এভাবেই পরীক্ষার খাতায় লিখেছি। আর আমরা অনেকেই কিন্তু এটা নিয়ে সন্দিহান থাকি যে আমাদের বইয়ে যেই আনসারগুলো থাকে সেগুলো সাধারণত খুব ছোট হয়। তো আমরা অনার্সের স্টুডেন্ট হিসেবে খাতা আশানুরূপ আনসার হয় না। তো সেক্ষেত্রে অনেকেই চায় যে যদি আরেকটু স্ট্যান্ডার্ড করে লিখা যায়, আরেকটু ইলাবোরেট করা যায় আনসারটা। তো আমি সেক্ষেত্রে এভাবেই লিখতাম। তো আমি যদি প্যাটার্ন অফ রাইটিং দেখি, ইন লিটারেচার থিম রিফার্স টু দ্য সেন্ট্রাল অর ডমিনেটিং আইডিয়া দ্যাট রিমেইনস ইমপ্লিসিট ইন এ টেক্সট। সাহিত্যে থিম বলতে বোঝায় একটা টেক্সটের মধ্যে যে ধারণাটা প্রধান থাকে এবং পুরো টেক্সটটাকে ডমিনেট করে, পরিচালনা করে, সেটাই হচ্ছে থিম। আর থিমটা টেক্সটের মধ্যে কিন্তু স্পষ্ট থাকে না, এটি ইমপ্লিসিট থাকে, অস্পষ্ট থাকে। Actually, it is an abstract concept indirectly expressed through the images, actions and symbols. প্রকৃতপক্ষে এই বিমূর্ত ধারণাটি অস্পষ্টভাবে প্রকাশ পায়। কিসের মাধ্যমে প্রকাশ পায়? বিভিন্ন ছবি, বিভিন্ন কাজ অথবা বিভিন্ন প্রতীকের মাধ্যমে। However, in the given poem, the passage, যাই হোক, in the given poem প্রদত্ত কবিতা or the passage অথবা প্যাসেজটাতে, অনুচ্ছেদটাতে, the central theme is the, মেইন থিমটা হচ্ছে ইজ দ্য। এরপর আমরা মেইন থিমটা কি সেটা লিখবো। সেটা যে কোনো কিছু হতে পারে, আপনাদের পরীক্ষায় যেটা আসে সেটাই। পরের যে বডি থাকবে, বডিতে আমরা ডিসক্রাইব দ্য রিজনস ফর চুজিং দ্য থিম উইথ এক্সাম্পলস। আমরা এই টেক্সটের যে থিমটা চুজ করেছি, এটা কেন চুজ করেছি সেই বিষয়ে আমরা ব্যাখ্যা করব উদাহরণ সহ। অ্যান্ড ইন কনক্লুশন ইট ক্যান বি সেইড দ্যাট, এটা লিখে আমরা একটা ওভারভিউ দিব। অ্যান্ড দেয়ারফর উই শুড, ওই যে একটা মোরাল মেসেজ, এভাবে লিখে একটা মোরাল মেসেজ প্রদান করব। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী আলোচনাটা হবে আমাদের টোন সম্পর্কে। টোন হচ্ছে লেখকের মনোভাব বা দৃষ্টিভঙ্গি, যা তিনি তার লেখার মাধ্যমে প্রকাশ করেন। তো সেটা আমরা কিভাবে বুঝবো যে লেখকের টোন কি? এটা আমরা বুঝতে পারবো লেখকের লেখার ভাষা, শব্দ চয়ন, বাক্য গঠন ও ভাব থেকে। এর অনেক ধরনের ভ্যারিয়েশনস থাকে, অনেক রকম হতে পারে। মানুষের ফিলিংস যেমন থাকে, হিউম্যান ফিলিংসের মতো টোন অনেক ভ্যারিয়েশন হয়। তো সেক্ষেত্রে টোনের ভ্যারিয়েশনও থাকতে পারে। মানুষের যেমন ফিলিংসের ভ্যারিয়েশন রয়েছে, অনুভূতির বিভিন্নতা রয়েছে। তো সেক্ষেত্রে হতে পারে জয়ফুল, আনন্দময়, স্যাড, দুঃখপূর্ণ, স্যাড অর মেলানকলিক, দুঃখপূর্ণ, অ্যাংরি, রাগান্বিত, সিরিয়াস, গম্ভীর, হিউমারাস, হাস্যরসাত্মক, সার্কাস্টিক, বিদ্রুপাত্মক, অপটিমিস্টিক, আশাবাদী, প্যাসিমিস্টিক, হতাশাজনক, রোম্যান্টিক, ভাবপ্রবণ, মিস্টেরিয়াস, রহস্যময়। এরপরে যদি আমরা রাইটিং প্যাটার্ন অফ টোন দেখি, ইন লিটারেচার টোন ইজ দ্য অ্যাটিটিউড অর ফিলিংস অফ এ রাইটার। অর্থাৎ সাহিত্যে টোন হচ্ছে লেখকের মনোভাব অথবা তার অনুভূতি। An author creates the intended tone of his writing by using diction, syntax, imagery, figures of speech, etc. তো লেখক কিভাবে তার লেখার মধ্যে টোনটা সৃষ্টি করে, যে মনোভাবটা, তার মনোভাবটা সৃষ্টি করে, এক্ষেত্রে তিনি লেখাতে বিভিন্ন ধরনের ডিকশন, তার ভাষার প্রয়োগের মাধ্যমে, বিভিন্ন ছবি, বিভিন্ন ফিগার্স অফ স্পিচ ব্যবহার করার মাধ্যমে, বিভিন্ন সিম্বল ব্যবহার করার মাধ্যমে তিনি এগুলো তুলে ধরেন, তার মনোভাবটা তিনি তুলে ধরেন। টোন মে বি অ্যাজ মেনি অ্যাজ হিউম্যান ফিলিংস। টোন মানুষের অনুভূতির মতো বিভিন্ন রকম হতে পারে, লাইক জয়ফুল, স্যাড, সার্কাস্টিক, এটসেট্রা। However, the tone of the given poem is, যাই হোক,
এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অথর্স পজিশন, লেখকের মতামত, দৃষ্টিভঙ্গি, অথবা অবস্থান। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে লেখকের অবস্থান কেমন, লেখকের দৃষ্টিভঙ্গি বা মতামত কেমন। এই অথর্স পজিশনটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা আমরা বুঝতে পারবো লেখকের শব্দ চয়ন, ভাষা ব্যবহারের ভঙ্গি ইত্যাদি দেখে। তো আমরা যদি রাইটিং প্যাটার্নটা দেখি, দ্য পজিশন অফ দ্য অথর refers to the view of the writer about the subject matter. অথর্স পজিশন বলতে বোঝায় একটা টেক্সটের যে মেইন সাবজেক্টটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা সম্পর্কে লেখকের মনোভাব কি, লেখকের দৃষ্টিভঙ্গি কেমন, কোন অবস্থান থেকে লেখক লেখাটি লিখেছেন। দিস ইজ দ্য রাইটার্স ওন পার্সোনাল ওয়ে অফ লুকিং অ্যাট দ্য সাবজেক্ট। এটা হচ্ছে লেখকের একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত একটা পথ, যে কিভাবে তিনি তার টেক্সটটা লিখছেন, কোন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে। Sometimes the writer makes personal judgments and sometimes he makes general observations about the subject matter. অর্থাৎ মাঝে মাঝে রাইটার কোনো টেক্সট লেখার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত বিচার, নিজের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটান, আবার মাঝে মাঝে তিনি একটা জেনারেল অবজারভেশনস দেন, মানে তিনি একেবারে আপেক্ষিকভাবে সাধারণ মানুষ হিসেবে আপেক্ষিকভাবে একটা অবজারভেশনস দেন বা একটা যে বিচার করেন। তো সেক্ষেত্রে কিন্তু সো দ্য অথর্স পজিশন মে বি সাবজেক্টিভ অর অবজেক্টিভ। সেক্ষেত্রে অথর্স পজিশন হতে পারে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেক্টিভিটি? If the writer makes impersonal or general observations, the author's position will be objective. অর্থাৎ এখানে লেখক যদি কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিগত আবেগ অনুভূতি ব্যবহার না করে বিচার করেন, কোনো একটা বিষয় সম্পর্কে লিখেন বা বলেন, সেক্ষেত্রে আমাদের অথর্স পজিশন হবে অবজেক্টিভ। এখানে তিনি আপেক্ষিকভাবে একটা বিচার করেন, জনগণের কাতারে, মানে সবার জন্য, এটা সবার কথা চিন্তা করে, সবার জায়গা থেকে তিনি করেন একটা বিষয় লিখেন বা বলেন। তো সেক্ষেত্রে তিনি সবার আবেগ অনুভূতি, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতিকে কিন্তু প্রাধান্য দেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ দ্য রাইটার মেক্স personal observations based on his personal feelings, the other's position will be subjective. অন্যদিকে রাইটার যদি কোনো একটা বিষয় লিখতে বা বলতে গেলে নিজের একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ ঘটান, সেই হিসেবে লিখেন বা বলেন, তাহলে অবশ্যই অথর্স পজিশন হবে সাবজেক্টিভ। However, যাই হোক, দ্য অথর্স পজিশন ইন দ্য গিভেন পোয়েম অর প্যাসেজ ইজ, প্রদত্ত কবিতাটি অথবা প্রদত্ত প্যাসেজটির অথর্স পজিশন হচ্ছে, এই যে ডটে আমরা লিখব অথর্স পজিশন সম্পর্কে। আর কেন আমরা এরপরে আমরা আলোচনা করব কেন আমরা অথর্স পজিশনটা সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ লিখেছি, এর কারণটা আমরা ব্যাখ্যা করব। আশা করি বোঝাতে পেরেছি। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের লিটারি জার্নিকে একটু হলেও সহজ করে দেয়, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।